পলিটিক্স প্লাস আমরা নতুন চোখে পুরনো রাজনীতির বিষয় নিয়ে কথা বলবো আয়োজনে। আবার একটু পরিচয় করে দিচ্ছি যাদেরকে পেয়েছি। সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী আছেন ফারজানা শারমিন পুতুল, সুপ্রিম কোর্টের আইনজীবী, আছেন শিক্ষক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফা রহমান রুমা। আমরা পেয়েছি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ মামুনকে, তিনি চেয়ারম্যান চৌহালি উপজেলা পরিষদ সিরাজগঞ্জ, এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমনকেও পেয়েছি আজকের আয়োজনে। বিরতিতে আমরা যখন নাকি নিউজ আওয়ার এক্সট্রার আয়োজনে ছিলাম, সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু ছিলেন এবং তিনি একেবারে মাঠ থেকে রিপোর্ট করে আসার অভিজ্ঞতা থেকে বলছিলেন যে খুব স্বতঃস্ফূর্ত লাগছিল এবং আজকে খালেদা জিয়ার সঙ্গে মঞ্চে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই ছিলেন, শরিক দলের সদস্যদের তেমন দেখা যায়নি। এটাকে একটা কোনো মানে আমি আসলে এই প্রশ্নটি রাখতে চাই আফসান চৌধুরী আপনার কাছে। এটা আসলে আওয়ামী লীগের কাছ থেকে বা আওয়ামী লীগের যে অভিজ্ঞতা গত 9 বছর 10 বছরে, সেখান থেকে কি বিএনপি এটা অ্যাডাপ্ট করলো কি না? কারণ আমরা সম্প্রতি দেখেছি যে তথ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন 80+2 80+20, এই 20 যোগ না হলে একেবারে ফ্যাঁ করে ঘুরতে হতো আওয়ামী লীগকে। সুতরাং এই জাসদের মতো একটি ছোট্ট দল যেখানে 2 আর 3 মানে 5 সদস্য, 5 জন 2 আর 3 বিভক্ত, এবং ছোট ক্ষুদ্র অংশের নেতা হাসানুল হক ইনু তিনি এই কথা বলছেন, যিনি নাকি বর্তমান সরকারের সময় অনেক বেশি সুবিধা নিয়ে বেশ অনেক বড় হাকডাক ছাড়েন। তার এই সময় তার এরকম শরিক দলের এরকম একটি বক্তব্য দেখেই কি বিএনপি একটু সাবধানী হয়ে গেছে মনে হয় আফসান চৌধুরী? আর আরেকটি কথা আমি একটু অনলাইনগুলোতে দেখছিলাম, খুবই চমৎকার কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন ক্ষমতায় গেলে প্রতিহিংসা থেকে আওয়ামী লীগের প্রতি কিছু করবেন না, তাদেরকে সত্যিকারের মানুষ বানাবেন। আওয়ামী লীগ এখন মিথ্যাকারের মানুষ আছে? আফসান চৌধুরী। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু শরিকের কথাটা বলি। আমাদের রাজনীতিতে কিন্তু শরিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবচেয়ে বড় গুরুত্ব ভূমিকা মানে 47-এর পরে যদি বলি 54 সালের যে শরিক নির্বাচন, 70-এর নির্বাচনটা শরিকি নির্বাচন ছিল না, কিন্তু রাজনৈতিক দলগুলো সবসময় জোট বাঁধার চেষ্টা করে। এবং 47-এর পূর্বে যদি দেখেন, এখানে বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে যে শরিক হওয়ার চেষ্টা, এটা খুব মৌলিক এবং গুরুত্বপূর্ণ অংশ আমাদের ইতিহাসে। তো এখন রাজনীতিতে এই দুটি দল এত প্রবল প্রভাবশালী, তাতে যেটা বোঝা যায় যে সেটা হচ্ছে যে আপনার সমাজে বিবিধতা যেমন আছে, রাজনীতির ক্ষেত্রে বিবিধতা সীমাবদ্ধ। অতএব আওয়ামী লীগ এবং বিএনপি মোটামুটি ক্ষমতাসীন শ্রেণী যেটা, তার যথেষ্ট প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা রাখেন। তো ইনু ভাই যে কথাগুলো বলেছেন, এটা মনের দুঃখ থেকে বলেছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন যে মনের দুঃখের একটা অভিমান আছে। মানে আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি একবার 47 থেকে কিছু রেফারেন্স দিলেন। হাসানুল হক ইনু যে কথাটি বলেছেন যে এই 80-র সঙ্গে যদি 20 মানে জাসদ যদি যুক্ত না হতো 1000 বছরেও আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারত না। মানে আমি একটু ঐতিহাসিক পটভূমিটা জানতে চাই, জাসদ এবং এই আওয়ামী লীগের ক্ষমতায় আসা না আসা ইত্যাদি। ধন্যবাদ। যদি জাসদের রাজনীতি দেন, জাসদ মূলত আওয়ামী লীগ থেকে বের হয়ে আসা একটা দল, এবং তারা ছিল যে আওয়ামী লীগের ভেতরের যে জঙ্গি স্বাধীনতাপন্থী এবং বামপন্থী যে অংশ ছিল, সেটাই হচ্ছে তার দল। এবং 72-এ তারা বের হয়ে আসে। এর যদি আপনি 71-এর রাজনীতিতে যান, তাহলে সিরাজুল হোসেন খান এবং যুবলীগের শেখ মনি, এই দুজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুজিব বাহিনী এই দুটা শরিক নিয়ে গঠিত হয়েছে, তাদের রাজনীতি করেছেন। 72-এ আলাদা হয়েছে, কিন্তু 75-এর পরে জাসদ অনেক দুর্বল হয়ে পড়েছিল। তো জাসদ ফিরে আসার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিনই এই বিশাল আওয়ামী লীগের পাশে তার অবস্থান হবে না, যেহেতু তাদের তো আর যাবার তারা তো আর বিএনপির সঙ্গে জোট বাঁধতে পারবে না। বিএনপি তো তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে ইত্যাদি করেছে। তো আমার মনে হয় ইনু ভাইয়ের একটু মন খারাপ হয়েছে। তিনি এত আওয়ামী লীগের জন্য করেন, খালেদা জিয়াকে গালি দেওয়ার প্রধান দায়িত্ব তো উনিই পালন করে থাকেন। তো সেই হিসেবে উনি নিশ্চয়ই ভেবেছেন যে উনাকে কিছু একটা দেওয়া হবে। তো অভ্যন্তরীণ কি হচ্ছে, তবে
কথাতে মানে যেটা আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই যে রাজনীতিবিদেরা বলেন জনগণের জন্য রাজনীতি করেন, তারা ত্যাগের জন্য মানে জীবনটা তারা জনগণের জন্য ত্যাগ করে ফেলেন, আবার আপনার মতো একজন বড় সাংবাদিক যখন কথা বলেন রাজনৈতিক বিশ্লেষণ করেন তখন বলেন যে তিনি ভেবেছিলেন কিছু একটা দেওয়া হবে। আসলে আর কি কি দিতে হয়, আর কি চান এই রাজনীতিবিদেরা? আমার মনে হয় আমি বয়স এই যারা বৃদ্ধ, যারা অনেক দিন ধরে ক্ষমতায় আছেন এবং মানে ক্ষমতায় চিরস্থায়ী হিসেবে মনে হয় যে নামটা লিখে ফেলেছেন, তাদের চাওয়া পাওয়ার শেষটাও কোথায় সেটাও একটু জানতে চাই। তাদের চাওয়া পাওয়াটা আমার স্থায়ীভাবে তারা থাকবে না। এই কারণে বলছি যে আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে যে আপনারা কি শরিকদেরকে মানে ইজ্জত দেবেন কিনা, শরিকদেরকেও আমাদের কাছে প্রয়োজনীয় করে তুলতে হবে। তো আমার মনে হয় শেষ পর্যন্ত গিয়ে এটা রাজনৈতিক দল আওয়ামী লীগ। আপনি বলছেন যে জাসদ বা ইনু ভাই ইজ্জত চেয়েছিল, তারা কিছুটা সাধারণ বাংলা বেল চায় আর কি, কিন্তু সেটা তারা পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আওয়ামী লীগের সাবল্যের পাশে জাসদের 20 ভাগ তুলনা করাটা একটু বেশি বোধহয় হয়ে গেছে। আমি আর একটু কম বলবো। তবে শরিক থাকা ভালো, শরিক অনেক রক্ষা করে। যেমন বিরোধী দল থাকা ভালো, বিরোধী দল সরকারি দলকে রক্ষা না, কিন্তু যেই প্রপোজিশনে যে আওয়ামী লীগ আর এই যে এবার যেই আওয়ামী লীগ সরকার বা যেই শরিক সরকার এখন ক্ষমতা আছে, এখানে কি আর 20-25-এর কোনো ব্যাপার আছে কিনা? এখানে তো 154 তো এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সেখানে আমার মনে হয় না আওয়ামী লীগ অথবা বিএনপি কারোরই তাদের শরিকদের প্রয়োজন আছে এই মুহূর্তে নাই। এমনকি আমি এইটা বলি যে আমি তো 2001 সালে কভার করেছি বিএনপির নির্বাচন। আমার মনে হয় ওই সময় তাদের জামাতে ইসলামী শরিক হিসেবে দরকার ছিল না। ওই অঙ্কটা যারা আমরা করি তাদের তখন আমরা মনে করিনি যে দরকার ছিল। তারপরেও এই ধরনের শরিক মানে শরিক নিয়ে যখন নাকি ব্যাগেজ, আমরা এখনো বিএনপির মানে উঠতি নেতা তরুণ নেতারা তারা এসেও এরকম বিব্রতকর প্রশ্নের মধ্যে পড়ে যে যুদ্ধাপরাধীদের নিয়ে তাদের রাজনীতি করতে হয়, সেই ব্যাগেজ তাদের টানতে হয়। ক্যামেরার বাইরে তাদের এক রকমের কথা থাকে, ক্যামেরার সামনে এক রকমের কথা থাকে। আবার একই অবস্থা কিন্তু আওয়ামী লীগেরও অবস্থা, যেই শরিক আসলে তাদের জন্য ব্যাগেজ হয়ে দাঁড়ায়। কেন আসলে এই ধরনের শরিকদেরকে রাখতে হয়, পুষতে হয়? আমার মনে হয় রাখতে হয়, পুষতে হয়, কিছুটা হলেও দেখাতে হয় যে আমরা কেবলমাত্র দলীয় না, আমরা অনেক বড় জনগোষ্ঠীর প্রতিনিধি। কিন্তু আপনি যদি হিসেব করে দেখেন, যখনই এরকম শরিক হয়, আপনি যদি 37-এর নির্বাচন দেখেন তাহলে কৃষক প্রজা পার্টি আর বেঙ্গল মুসলিম লীগের শরিকটা একরকম, তারা দুজনই খুব সবল। কিন্তু তার মধ্যে থেকে বঙ্গীয় মুসলিম লীগ অনেক সবল হয়ে গেছে, তখন আর কৃষক প্রজা পার্টিরও সুবিধা হয়নি। সেইভাবে আপনি শরিকের রাজনীতিও কিন্তু এরকম। 54-তে কিন্তু আওয়ামী লীগই নেতৃত্ব ছিল। মৌলানা ভাসানী 57-তে বের হয়ে এসেও কিন্তু মৌলানা ভাসানী কোনো কিছু করতে পারেননি। এগুলো আমরা পড়াতে গেলে আরো ছাত্রদের কাছে এখন পরিষ্কার হয় যে শরিকের প্রয়োজনটা কিন্তু সাময়িক, শরিকটা দীর্ঘস্থায়ী না। এটা বোধহয় যারা শরিক ছোট দল থাকেন তাদের তো মনোকষ্টের কারণ হয়। আপনি 2001-এর কথা বললেন এবং এই যে আমরা 2008-এর নির্বাচনের কথাও জানি, দুটি বাস্তবতাই যে তখন আসলে আওয়ামী লীগ অথবা 2001-এ বিএনপি কারোই শরিকের দরকার ছিল না, কিন্তু তারা শরিক নিয়ে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আমার প্রশ্নটা ছিল যে সেটা দেখে বিএনপি কিছু শিখছে কিনা, বিএনপির উঠতি নেতারা কি বলছেন? আজকে মঞ্চে আসলে তেমন শরিক দলের তেমন নাই, কিন্তু আমরা জানি যে বিএনপির বিশাল বড় একটা জোট, অনেক লম্বা নামের তালিকা, তাদের অনেককেই আসলে চেনা যায় না। একজন দুইজন মানে একেবারে হেড কাউন্ট করলে হয়তো 3 জনের বেশি সদস্য নাই, এরকম দলগুলো নিয়েও মহা বিরাট বড় জোট ভারী করা। এই জায়গায় কি কোনো মানে শিক্ষা নিচ্ছে কি না? আমি আবারও একটু যাই ফারজানা শারমিন পুতুলের কাছে। রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়ার সময় কোনো দলের সাথে কোনো শরিক দলকে নিয়ে নির্বাচনে যাওয়া বা কারোর সাথে জোট গঠন করা, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটা পরিস্থিতির প্রেক্ষিতে বিষয়টা চলে আসে আর কি। বিএনপির যে শরিক দলের কথা বলা হচ্ছে, এখানে আমরা যদি পেছনের দিকে তাকাই, এই সেম শরিক দল নিয়ে কিন্তু আওয়ামী লীগও একসময় নির্বাচন করেছেন। আমরা তো তখন ছোট ছিলাম, আমরা পত্রপত্রিকায় দেখেছি, নিউজে দেখেছি, আর্কাইভ থেকে পেয়েছি এগুলো আমরা। শরিক দলের প্রয়োজনীয়তাটা আসলে এখানে বহুদলীয় গণতন্ত্রের জন্য সবাই একটা স্কোপ করে দেয়া, আমার মনে হয় এটাই মেইন আদর্শ এখানে। আমি একটু পিছনে ফিরে যাব, কারণ আমার এর মাঝখানে অনেক কথা চলে এসেছে এখানে। আমাদের দেশনেত্রীর বক্তব্য নিয়ে কথা এসেছে একটু, তারপরে মুক্তিযুদ্ধ পক্ষে এবং বিপক্ষে কিছু কথা, জাস্ট দুটো কথা আমি বলবো যে
সব জায়গাতে কিছু শিষ্টাচার থাকে, শিষ্টাচার বহির্ভূত রাজনীতির যে এক্সাম্পল আর কি, এটা কিন্তু আওয়ামী লীগ শুরু করে। প্লাস এখন মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের শক্তি, এই ডেফিনেশনটাও চেঞ্জ হয়ে গেছে। আমাদের মুক্তিযুদ্ধের ৭১-এর আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে পুতুল। আপনি বললেন যে শিষ্টাচার বহির্ভূত রাজনীতি যেটা, সেটা কিন্তু প্রথম আওয়ামী লীগ শুরু করে। তার মানে আসলে প্রথম আওয়ামী লীগ শুরু করেছে বলে তারপরে দ্বিতীয়বার আমি সেটা বিএনপি বলিনি। শুরু করবে, না, আমি আমি সেটা কখনোই বলি না, এবং সেটা কাম্য নয় আমাদের জন্য। আচ্ছা। আমরা বলেছি রাজনীতির এই ট্রেন্ডটা, এটা বলছি আর কি, আচ্ছা। যে এটা, এবং এটা কাম্য কারো কাছেই না। যেমন জঙ্গিবাদের উত্থান কারো কাছেই না, এখানে একেবারে একপেশিভাবে কাউকে দায়ী করাও ঠিক না। এখানে আমি যেটা বলেছিলাম যে এটি একটি পর্যায়ে, রাষ্ট্রের একটা পর্যায়ে গিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়, এবং যখন রাষ্ট্রযন্ত্রগুলো বিকল হয়ে পড়ে, এটা ক্যাপেবিলিটি হারিয়ে ফেলে, ইন দ্যাট কেস এটা আরও খুব জোরালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়, করতে পারে একটি গোষ্ঠী। এটা আমি বলেছি, আমি কাউকে ডিরেক্টভাবে দায়ী করিনি। আচ্ছা, এখানে আমাদের সিনিয়র ভাইয়া বলেছেন, একজন ইউপি চেয়ারম্যান, সাবেক আর্মি অফিসার, উনি বলেছেন যে ধন্যবাদ দেওয়ার ইস্যুটা এই মোবাইলের যুগে, মোবাইল নিয়ে কথা, ডেফিনেটলি আমরা উই আর রিয়েলি থ্যাঙ্কফুল। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। একটা সরকার ৮-৯-১০ বছর যাবৎ আছেন, কোনো উন্নয়ন হবে এটা তো হতে পারে না। কিন্তু ধন্যবাদ দেওয়ার বিষয়টা কখন আসবে? আমরা দিতে চাই, আমরা চাই যে হ্যাঁ আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমাদের অ্যাপ্রিসিয়েটের রাজনীতি নেই, আসলেও নেই, অ্যাপ্রিসিয়েট করতে চাই। কিন্তু আপনি একটু যদি আমরা খতিয়ে দেখি, যে আজকে ইভিএমের কথা বললেন, একটি অস্ত্রের দোষ না, কার হাতে আছে সেটার দোষ। একটা অস্ত্র যদি গুন্ডার হাতে থাকে, সেটা কীভাবে ব্যবহৃত হয় সেটাও আপনারা জানেন। যদি একজন পুলিশ অফিসারের হাতে থাকে বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে থাকে, সেটা কীভাবে ব্যবহৃত হয় সেটাও আপনারা জানেন। ইভিএমটা কার হাতে, কারা ব্যবহার করছে, বিষয়টা হচ্ছে এখানে। আমি এর বেশি কিছু বলবো না। আরেকটা ইস্যু যেটা আজকে আপনি দেখেন, এই যে আমাদের তরুণদের কথা বলছেন, আমাদেরকে কি আদর্শ দিয়ে রাজনীতির মাঠে ঠেলে দেওয়া হবে? একটা আদর্শ তো আমরা চাই যে হ্যাঁ আমরা এটাকে মার্কেটিং করব, রাজনীতিটা এটা নিয়ে করব। আজকে গত ৫-৭ বছরে অনেকগুলো জেনারেশন বেরিয়ে এসেছে, যাদেরকে বুদ্ধিশূন্য করে গড়ে তোলা হয়েছে জিপিএ 5-এর নামে, যারা কোথাও গিয়ে ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না। আমরা এডুকেটেড হচ্ছি, আমরা কিন্তু কালচারড হচ্ছি না। আমরা বিদেশে যাচ্ছি, পড়াশোনা শিখে দেশে আসছি। মানে পুতুল, যদি আমার ওই যে প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল যে আমি অনলাইনগুলোতে পড়ছিলাম, সত্যিকারের মানুষ বানাবেন আওয়ামী লীগকে, তার মানে এটা কি একটা ইনক্লুসিভ, এটাও একটা পজিটিভ ইঙ্গিত নিশ্চয়ই। সত্যিকারের মানুষ হলে তো লাভ বিএনপির নিশ্চয়ই হবে না। মানুষ মানে ইনক্লুসিভ, এটা কি আবার বিএনপির সঙ্গে শরিকে যাবে, নাকি সত্যি সত্যি মানে মানুষের সঙ্গে পাল্টা বিরোধী রাজনীতির সঙ্গে থাকবে? মানুষ বানানো এটা ইটস আ সিম্বলিক ওয়ার্ড। সত্যিকারের মানুষ বানানো মানে তো আমরা বলি না যে তোরা মানুষ হ, এর মানে কি তারা মানুষ না, বিষয়টা সেটা না। আসলে এটা রাজনৈতিক আদর্শকে আমরা একটু ব্রড পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করা হচ্ছে এখানে। সত্যিকারের মানুষ কি? আজকে যারা রাজনীতিতে আছি, এই প্রত্যেকটা জায়গায় দেখা যায় ৩ জন মানুষ বললে 2 জনের ভেতরে ভিন্ন মত। কারণ কি? একটা আনরেস্ট সিচুয়েশন। আজকে আমাদের দেশে যে পরিমাণ ক্রাইম বেড়েছে, আপনি কি যারা এই যে বাবা মেয়েকে মেরে ফেলছে, মা ছেলেকে মেরে ফেলছে, এটাকে কি আপনি কি মাকে এবং বাবাকে দায়ী করবেন? মানে এটার জন্য আপনি রাজনীতিকে দায়ী করছেন? আমি রাজনীতিকে দায়ী করছি না, আমি এখানে বলছি একটি আনরেস্ট সমাজ ব্যবস্থা, একটা রোগে আক্রান্ত সমাজ ব্যবস্থায় তারা হচ্ছে একজন পেশেন্ট। বিকজ আপনার যখন সোসাইটিটা আনরেস্ট থাকবে, ইন দ্যাট কেস তারা কিন্তু কোনো সুস্থ মানসিকতা নিয়ে বেড়ে উঠছে না। তারা কি দেখছে, তারা কি জানছে যে হ্যাঁ আমাদের যারা সিনিয়ররা আছেন, যারা আমাদের গার্ডিয়ানরা আছেন, তাদের চলার ধরন বা তাদের আদর্শ যেটা, তাদের মতাদর্শ যেটা, এগুলোকে ফলো করতে গিয়ে দে আর ফ্রাস্ট্রেটেড। বিকজ আমাদেরকে কিন্তু আমরা কাজ করব, একটা কি নিয়ে কাজ করব, আমাদের কোনো কিছু দেয়া হচ্ছে না আমাদের হাতে। আজকে যে কন্ডিশন, বিএনপি আওয়ামী লীগ আমি কোনোখান থেকেই বলছি না, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমি বলছি যে আজকে আপনি দেখেন মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ কালোরাত্রি, আমাদের শোনা কথা, এগুলো মানুষ মেরে ফেলা হলো কেন? এই দেশটাকে যেটা উঠে দাঁড়াতে না পারে বুদ্ধিশূন্য করে দেওয়ার জন্য। আপনি দেখেন যে জেনারেশনগুলো বেরিয়ে এসেছে, ওটা তো একটা জেনারেশন বুদ্ধিশূন্য হলো, এখন কি আমাদের দেশটা অনেক জেনারেশনের জন্য বুদ্ধিশূন্য হয়ে গেল না? এরা তো একটা না একটা পর্যায়ে গিয়ে, আমরা যেমন যাচ্ছি আগাচ্ছি, একটা না একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। ইনাদের হাতে যখন দেশগুলো পড়বে, আমরা এবিসিডি শিখছি মানে শিক্ষিত হয়ে গেছি, স্বাক্ষর করছি, সাক্ষরতা অর্জন করছি, দিস ইজ নট দ্য এডুকেশন। আমাদের এডুকেশন সিস্টেমটা আজকে কী অবস্থায় আছে?
এই যে ছোট 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 জিনিসগুলো, এগুলো যখন আমরা দেখি, ধন্যবাদ মোবাইল ফোনের দেওয়ার জন্য, আসলে এই মানে প্রবৃত্তিটা হয় না আসলে। আচ্ছা, মানে মোবাইল ইজ জাস্ট এ ডিভাইস এবং উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। ওখান থেকে বারবার করে মাথা নাড়ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন। দিদি, উনি বলেছেন উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। তাহলে আমার প্রশ্ন ওনার কাছে, 2007 ডিসেম্বরে যখন আওয়ামী লীগ ক্ষমতা নিল তখন 2008 না 2007, হ্যাঁ সরি, শপথ হয়েছে 2008 জানুয়ারিতে। তো তখন 2009 জানুয়ারিতে হয়েছে, 2008 না মনে হয় 2007 ডিসেম্বরের নির্বাচন হয়েছে, 2008 জানুয়ারিতে, আমি এক্স্যাক্টলি, যাই হোক ওটা আমাদের কেস। 2008 নির্বাচন হয়েছে। হ্যাঁ, যখন আওয়ামী লীগ ক্ষমতা নিয়েছিল, ওনার কথার সূত্র ধরে যে উন্নয়ন যদি চলমান প্রক্রিয়া হয়েই থাকে তাহলে ওনাদের সময় আমাদের অন্ধকারচ্ছন্ন থাকতে হতো কেন? বিদ্যুতের কথা বলছি। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বিদ্যুতের ওনার কাছেই আমার প্রশ্ন, তো ওনাদের সময় ওনাদের তখন কি করলেন? আজকে এই এখন উন্নয়ন হচ্ছে, ওনাদের স্লোগান হয়ে গেছে উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। তো ওনাদের সময় কি চলমান প্রক্রিয়াটা কি ছিল, না বন্ধ ছিল, নাকি অন্য কোনো প্রক্রিয়া ছিল? এটা ওনার কাছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, আমি কিন্তু সবসময় পজিটিভ। আজকে দেখেন, আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আজকে কৃষিতে বলেন, আমি তো উপজেলা চেয়ারম্যান, আজকে 10 টাকা দামের চাল আমরা গরিবদের দিচ্ছি। আজকে মাননীয় চালের দাম নিয়ে কিন্তু আপনি নিশ্চয়ই আজকে বেগম খালেদা জিয়ার, এই জন্য বলছি, এই জন্য আমি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। উনি 70 টাকা দামের চাল কথা বলেছেন, 70 টাকা দামের চালের কথা উনি কি জানেন না? আমি উপজেলা চেয়ারম্যান, আমি 10 টাকা চাল আমরা গরিবকে দিচ্ছি। 10 টাকা দিয়ে আজকে আওয়ামী লীগ সরকারের সময় একটা কৃষক সে ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে। আপনি আমার অফিসের যে ড্রাইভার, সেও ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করতে পারে না, কারণ সে কৃষক না, কারণ তাকে তখন অনেক ডকুমেন্টস লাগে। কিন্তু একটা কৃষক সে গিয়ে ব্যাংকে গিয়ে, জনতা ব্যাংকে, গ্রামের যে কোনো ব্যাংকে গিয়ে বললেই তাকে করতে মানে পারে। আপনি বোঝাতে চাচ্ছেন যে কৃষি বান্ধব এবং 10 টাকা কেজি চালের যেটা, সেটা তো খুবই সীমিত। আমরা জানি এটা খুবই মাঝে মধ্যে এটা বিশেষ ব্যবস্থায় খোলা বাজারের চাল বিক্রির সেটা ব্যবস্থা, সেটা কি একটা সার্বিক চিত্র কি না? আর বর্তমান আমরা সব কিছুর সাথে বর্তমান বিশ্ব পরিস্থিতিকে সামনে আনি, জিনিসপত্রের দামের সঙ্গে যখন নাকি আমরা চালের দামটার কথা বলি, তখন আবার পুরনো সেই রাজনৈতিক কথা বলি কি না, যে 10 টাকার কেজি চাল, এটা কি বর্তমান যে বিশ্ববাজার পরিস্থিতিতে 10 টাকা কেজি করে বাংলাদেশের বাজারে চাল বিক্রি হবে, আমাদের চারিদিকে বর্ডার খোলা এবং তার সঙ্গে কোনো ব্যালেন্স হবে না, সেটা আসলে কতটা সমীচীন? উৎপাদন খরচ যেখানে নাকি অনেক দিদি, আমি ওই জন্যই ওইটাই বলছিলাম যে দেখেন, আমরা কিন্তু এইসব রাজনীতি কিন্তু আমরা সত্যি করতে চাই না, এবং আমরা এগিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই বহির্বিশ্বে, বাংলাদেশ যেন আমরা কম্পিট করতে পারি। আমি কিন্তু সবসময় পজিটিভ, এই জন্যই বলছি যে এই 10 টাকা দামের চাল আজকে দেখেন, আজকে কিন্তু মাননীয় বিরোধী দলের নেত্রী ধন্যবাদ দেওয়া উচিত ছিল আমাদের সরকার, শেখ হাসিনাকে, যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ডাবল করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আর আমরা বলতেছি না, বেতন যে ডাবল হয়ে গেছে, একটা স্কুলের দপ্তরির বেতন হয়ে গেছে আপনার 15 থেকে 20,000 টাকা, যেখানে তার দেশে তার কি খরচ, এগুলা কিন্তু আমরা বলছি না। কিন্তু ওই 10 টাকা দামের কেজি চাল 70 টাকা হয়ে গেছে। আজকে বহির্বিশ্বে যে কোনো ডেভেলপ কান্ট্রিতে আপনি যান, লিভিং স্ট্যান্ডার্ড কত হাই, লন্ডনে কেউ থাকে না, লন্ডন সিটিতে। আমরা অন্যান্য প্রসঙ্গ নিয়ে আসবো, একটু একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে সহকর্মী সাজেদা সুইটির একটা রিপোর্ট দেব। তৃণমূল নিয়ে আমরা বারবার করে কথা শুনছিলাম। আসলে এই যে মোমেন্টাম তৈরি হলো, বেগম খালেদা জিয়া লন্ডন সফর করে আসার পরেই চারিদিকে আমরা মনে করছি যে বিএনপি রাজনীতিতে এক ধরনের মোমেন্টাম তৈরি হয়েছে, প্রাণ সঞ্চার হয়েছে। সেটা কি তৃণমূল পর্যন্ত গিয়ে ছুঁয়েছে? সেটা নিয়ে সাজেদা সুইটির রিপোর্টটি দেখব, তবে বিরতির পরে।
পলিটিক্স প্লাস। আমরা নতুন চোখে পুরনো রাজনীতি এই বিষয় নিয়ে কথা বলছি। সঙ্গে আছেন সাংবাদিক আফসান চৌধুরী, আছেন ফারজানা শারমিন পুতুল আইনজীবী, আছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফা রহমান রুমা, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল আল মামুন আছেন আমাদের সঙ্গে, তিনি চৌহালি উপজেলা পরিষদের চেয়ারম্যান, এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন আছেন। আমরা যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ঘুরে আসার পরে এক ধরনের প্রাণ সঞ্চার হয়েছে কি বিএনপির উপরে, সেই প্রাণ সঞ্চারের বিষয়টি কি তৃণমূল পর্যন্ত পৌঁছেছে কি না, সাজেদা সুইটির একটা রিপোর্ট দেখব, তারপর আলোচকদের কাছে আসছি। দিনটি যেন বিএনপিরই। অন্তত রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আসা দলটির নেতাকর্মীদের তেমনই দাবি। সারা ঢাকা শহর, সারা বাংলাদেশের মধ্যে বিএনপি ছাড়া কোনো মানুষ নাই। বাংলাদেশের জনগণ আজ এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ জানাতে এসেছে সরকারের জুলুম, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে। আসার সময় আমাদেরকে গাড়িটা নামায় আমাদেরকে হাঁটতে বলে দিছে। মানুষ আজকে খালেদা জিয়ার কাছে তার মুখ থেকে একটা গণতন্ত্র পুনরুদ্ধারের একটা নির্দেশনা জানতে চায়। গত ১.৫ বছরের জমানো উচ্ছ্বাস যেন উগরে দিতে চাইলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে। দেশের নানা প্রান্তের নেতাকর্মীরা ঝিমানো বিএনপি বলে তাদের এতদিনের দুর্নাম ঘোচাতেই যেন সমাবেশে এলেন দলে দলে। পুরোটা সময় চেষ্টায় ছিলেন নিজেদের সুশৃঙ্খল প্রমাণেও। লঞ্চ গাড়ি সব বন্ধ করে দিয়েছে, আবার এক মাথায় হাইটে আমরা আসছি। আর 1 কেজি চাল এখন বর্তমানে 70 টাকা কেজি কিনে খাচ্ছি, কোনোভাবে আমরা কুলাইতে পারছি না। এখন কি আমরা কি চুরি করবো রাস্তার মধ্যে? খালেদা জিয়াকে সামনে নির্বাচনে নির্বাচিত করতে চাই। এই আওয়ামী লীগ সরকার একটি সুষ্ঠু নির্বাচন হলে 20টির বেশি আসনও পাবে বলে আমরা মনে করি না। 18টি মাস ধরে 4 দেয়ালের বক্তব্যে শুনেছেন তারা খালেদা জিয়া এবং সিনিয়র নেতাদের কথা। এবার শুনছেন সরাসরি মুক্ত ময়দানে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনাদের আজকে শপথ নিতে হবে, এই লুটেরাদের আপনারা সরাবেন, তাদেরকে সিংহাসন থেকে সরাবেন, জনতার আদালতে এনে হাজির করবেন। বন্ধুগণ, আপনারা রাজি আছেন? আপনারা আন্দোলনে রাজি আছেন? মাঝে মাঝে কিছুটা উত্তেজনাও চোখে পড়ছিল, তবে কিছুক্ষণের মধ্যেই নিজেদের সংবরণ করে নিচ্ছিলেন। কারণ নিজেদের কর্মসূচিতে নিজেরাই বিশৃঙ্খলা করলে তা যে আপন পায়ে কুড়াল মারার মতো ব্যাপার হবে সেটি যেন বুঝে গেছেন। এজন্যই নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রেখে বেগম জিয়ার কথাই ছিলেন পুরো মনোযোগী। এই পার্লামেন্ট সম্পূর্ণভাবে এই সরকার অবৈধ এবং এই পার্লামেন্টও অবৈধ। তোমরা জবাব দাও, এই পার্লামেন্টে কোনো বিরোধী দল আছে? সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আমি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল আল মামুন আপনার কাছে একটু জানতে চাই, এই বিএনপির এই সমাবেশকে ঘিরে নানান রকমের গুঞ্জন এবং যে কথাটি বারবার বলা হচ্ছিল যে এই সমাবেশে খুবই গুরুত্বপূর্ণ কোনো নির্দেশনা দিবেন, কোন নির্দেশনাটি আপনার কাছে মনে হয়েছে একজন দলের কর্মী হিসেবে, বিএনপির সমর্থক হিসেবে মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন? আমরা বলছি যে পুরনো রাজনীতি নতুনের চোখে। আসলে আমরা যারা নতুনের চোখে রাজনীতিটা দেখি তারা জনমানুষের কথাটাই আমাদের নেত্রীর মুখ থেকে শুনতে চাই। আমরা গুরুত্বপূর্ণ বার্তা দিবেন, এই গুরুত্বপূর্ণ বার্তাটি আসলে কোনটা আপনার মনে হয়েছে? গুরুত্বপূর্ণ বার্তার মধ্যে আমরা বিগত কয়েকটি স্থানীয় সরকারের নির্বাচন দেখেছি যেখানে ব্যাপক কারচুপি হয়েছিল। তো আমাদের এলাকার জনগণ আসলে সুষ্ঠুভাবে তাদের ভোটের অধিকারটা ফিরে পেতে চায়। সেই কথাটাই উনি বলেছেন যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে ওনারা সঠিক বা সুষ্ঠু নির্বাচন আশা করছি না। সেই এই কথাটি তো প্রায় সকলের মুখস্থ হয়ে গেছে, যারা শিক্ষিত অশিক্ষিত যারা বাংলাদেশে টেলিভিশন রেডিও শোনেন তাদের সকলের মুখস্থ হয়ে গেছে। সেই কথাটা মুখস্থ হয়েছে, কিন্তু আসলে আমরা তৃণমূলের মানুষের মনের যে কথাটা সেই কথাটাই কিন্তু আমাদের নেত্রী বলছেন। আবার ইভিএম ব্যবহারের কথা যেটা বলছেন যে আসলে ইভিএম ব্যবহারের যে একটা পায়তারা চলছে, আমাদের আরেকজন আলোচক উনি বললেন যে আসলে অস্ত্রটা কার হাতে, ব্যবহার কে করছে সেটা একটা বড় ব্যাপার। তো সেটার ব্যাপারেও উনি নির্দেশনা দিয়েছেন যে ইভিএম এর যদি ব্যবহার হয় সেক্ষেত্রে আমাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে না। তাছাড়া আমরা যে প্রতিনিয়ত বাজারে গিয়ে যে আমাদের অসুবিধাটা দেখছি, আমাদের
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিশেষ করে চাল, তরকারি, সবজি, সেই সঙ্গে সব কিছুরই দাম ঊর্ধ্বগতি। সেই ঊর্ধ্বগতির দামের ব্যাপারে উনি বলেছেন যে চাল আসলে 10 টাকা খাওয়ানোর অঙ্গীকার যে করেছিলেন, সেই 10 টাকার চাল কিন্তু আমরা এখন 70 টাকায় খাচ্ছি। এছাড়া তো সেই সঙ্গে আনুষঙ্গিক যে অন্যান্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেগুলিও বলেছেন, গ্যাস বিদ্যুৎ ব্যবহার এবং সেটার যে উচ্চ মূল্য সেটার ব্যাপারে বলেছেন। আর সবচেয়ে যেটা আমরা আশাবাদী যে আমাদের বার্তাটি কোনটি, গুরুত্বপূর্ণ বার্তার মধ্যে ইতিমধ্যে যে আমাদের দল থেকে আমাদের দেশনেত্রী ভিশন 2030 আমাদের তরুণ প্রজন্মের কাছে দিয়েছেন, আমাদের নতুনভাবে চিন্তা ভাবনা করার জন্য এবং নতুন করে আশা করার জন্য। সেই ভিশন 2030 আলোকে উনি যেটা বলেছেন যে বেকার ভাতা আমাদেরকে দেওয়া হবে, যেটা আমাদের লক্ষ লক্ষ নতুন যারা বেকার হচ্ছে তাদের মনে আশা জাগিয়েছে। এছাড়া মানে এইটা কি একজন তরুণ হিসেবে খুব গ্রেসফুল মনে হয়? না, গ্রেসফুল বলতে আমাদের প্রতিনিয়ত 20 লক্ষ বেকার আমাদের জব মার্কেটে প্রবেশ করছে। এই যে বেকার 20 লক্ষ করে হচ্ছে, তাদের তো আমাদের কর্মসংস্থানের আপাতত কোনো দ্রুত সমাধান হচ্ছে না। আমাদের বেকার ভাতাটা অবশ্যই এদেরকে একটা সাপোর্ট দিবে। যেমন তার মানে রিয়ালিটিটা আপনারা বুঝেন যে প্রতিনিয়ত 20 লক্ষ যে বেকার হচ্ছে সেটা একেবারে যেদিন বেকার হচ্ছে তারপরের দিনই কর্মসংস্থানের সুযোগ হচ্ছে না। সুতরাং যখন বিএনপি ক্ষমতা আসবে তখন ভাতা হবে। আমাদের আসলে সোশ্যাল সেফটি নেট বলে একটা বিষয় থাকে, যেটা যখন আমাদের আয় রুজির যে অন্যান্য ব্যবস্থাগুলি থাকে না, তখন সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে আসলে আমরা সামাজিক যে নিরাপত্তাটা, আমরা আর্থিক নিরাপত্তাটা আমরা এনশিওর করে থাকি। তো শুধুমাত্র তৃণমূলের সাধারণ মানুষ পাবে, বেকাররা যে এতদিন বেকার হিসাবে হতাশ হিসাবে থাকতো, সেই জায়গা থেকে হয়তো একটা মুক্তির আমরা বার্তা পেয়েছি এখানে। আচ্ছা, মানে সবচেয়ে ইউনিকনেস যেটা আপনি বলছেন তরুণ হিসেবে গুরুত্বপূর্ণ বার্তা হলো যে বেকার হলেও বেকাররা ভাতা পাবেন। উন্নত দেশগুলোতে দেখে থাকবেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রেও, যে বেকার ভাতা বলে একটা বিষয় থাকে, যারা বেকার ভাতা পেয়ে থাকেন। তো ওয়াই নট আমাদের দেশেও এই ধরনের একটি ব্যবস্থা প্রচলিত হোক। আচ্ছা, আমরা একটু অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছেন আরিফা রহমান রুমা। দিদি, আমি যেটা দেখেছি, উনি আসলে আমি উনার মতো করে, উনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করে, উনি আওয়ামী লীগের সভাপতিকে না, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করে যেমন হাসিনা বললেন, আমি খালেদা বলবো না, বেগম খালেদা জিয়া অসংখ্য লোক জড়ো করে উনি তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ওনার বক্তব্যগুলো যদি আমরা একটা একটা করে ধরি, আমার সব বলবো না, দু একটা আমি প্রসঙ্গ তুলছি। সারের দাম বেড়েছে এবং সেই সারের দাম বাড়ার কারণে কৃষকদের একদম মারার ব্যবস্থা করা হচ্ছে। উনি বোধহয় ভুলে গেছেন যে উনি 11 জন কৃষককে 1995 সালে ওনার অধীনে যে ওখানকার প্রশাসন, তারা কিন্তু গুলি করে করে মেরেছিল। উনি বিদ্যুৎ পায় না এই কথা বলছেন, উনি একেবারেই বোধহয় ভুলে গেছেন অথবা বলতে চাইছেন না। সেটা হচ্ছে 2001 সালে, যেটা আমাদের সুমন ভাই একটু বললেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে সরে যায় তখন 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা রেখে গিয়েছিল। পরবর্তীতে 2008-এ যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন দেখে সেই বিদ্যুতের অবস্থা হচ্ছে 3200 মেগাওয়াট, 800 মাইনাস হয়ে গেল। তার মানে হচ্ছে এই যে আমাদের পুতুল বলছিল যে উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া, চলমানটা থেমে তো গেছেই না, শুধু পিছনের দিকে হাঁটতে শুরু করছিল। বর্তমানে আমাদের 86% মানুষ দেশের বিদ্যুৎ সুবিধা ভোগ করছে এবং 16,671 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু উৎপন্ন হচ্ছেন। উনি বলছেন বিদ্যুৎ মানুষ পাচ্ছে না, অথচ কানসার্টে বিদ্যুতের দাবিতে যারা আন্দোলন করেছিল 2006 সালে, তাদের মধ্য থেকে 24 জনকে ওনারা গুলি করে করে মেরে ফেলেছেন। এরপর ঘরে ঘরে বেকার। এখন 18 বছরের নিচে যে বাচ্চাটা গ্র্যাজুয়েশন করছে, সে তো বেকার থাকবেই, সে তো স্টুডেন্ট। সবাই তো আর 8 পাস করে, 7 পাস করে, 9 পাস করে তারপর বখাটের মতো ঘুরে বেড়াবে না, তখন তাকে আপনি বেকার বলবেন। যে পড়াশোনা ইনভলভ, তাকে তো আপনি বেকার বলবেন না। এবং মঙ্গা শব্দটা এই আওয়ামী লীগ সরকার কিন্তু দূর করে দিয়েছে। মঙ্গা শব্দটা কি শোনেন? পুতুল কি শুনেছেন মঙ্গা বলে কোনো শব্দ আছে? আমরা ছোটোবেলায় পত্রপত্রিকায় পড়েছি, যখন আমরা ইউনিভার্সিটিতেও পড়েছি তখনও মঙ্গা ছিল।
এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হয়েছে এটা যদি মামুন ভাই আপনি অস্বীকার করেন, তাহলে আপনি সেই পুরনো রাজনীতিবিদদের মতোই কিন্তু রাজনৈতিক সেই মানে তার আপনার আদর্শিক আমি দেখব যে সেভাবে আপনি চলছেন। আপনি নতুনকে আমরা পুরনো চশমার কথা যেটা বলছেন, আমরা যেটা বলছি যে আমরা যারা নতুন, আমরা পুরনো রাজনীতিবিদরা যেসব ভুল ভ্রান্তি করেছেন আমরা সেগুলো করব না। উনি আওয়ামী লীগের সমর্থকদের উনি মানুষ বানাবেন, অমানবিক খালেদা জিয়া, যিনি 15ই আগস্টকে মিথ্যে ওনার জন্মদিন বানিয়ে উনি জন্মদিন পালন করেন এবং বাংলাদেশের অসংখ্য কোটি কোটি মানুষকে উনি কষ্ট দেন, যেটা একেবারেই সত্যি না। উনি মানে দেখেন কথার মধ্যে কি দাম্ভিকতা, কি উদ্ধত, এটা এতগুলো মানুষকে জড়ো করে উনি বললেন যে ক্ষমা করতে শিখিয়েছেন, কিন্তু সে ক্ষমা করতে বলছেন সেটার ভাষা কিন্তু এরকম না। মানে বডি ল্যাঙ্গুয়েজে অনেক সময় যেমন আমরা বলি না যে তুমি কি খাও, এই দুটোতেই কিন্তু নানান কিছু এই তরুণ রাজনীতিবিদদের কাছ থেকে নানা রকমের মানে বিশ্লেষণ শুনছি, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তথ্য এবং পুরনো চশমা বা নতুন চশমা অ্যাটিটিউড। সব শেষে আমি একটুখানি পুরো ব্যাপারটা একটু র্যাপ আপ করার চেষ্টা করব এবং সাংবাদিক আফসান চৌধুরী নিশ্চয়ই এই কাজটি করে দেবেন আমাদের জন্যে, কারণ হঠাৎ অনুমতি মিলল এবং এই অনুমতি নিয়েই আমরা বলছি যে মোমেন্টাম তৈরি হয়েছে কিনা, এবং বিএনপির কর্মীরাই বলতো যে অলস বিএনপি বা একেবারে কি বলে একেবারে ঝিমিয়ে পড়া বিএনপি হঠাৎ করে জেগে উঠলো। বারবারই বলা হচ্ছিল যে এবার খালেদা জিয়ার লন্ডন সফর শেষে এখানে একটা কোনো নতুন কোনো প্রাণ সঞ্চারের কোনো এলিমেন্ট যুক্ত হয়েছে কিনা। সেখানে অনেক সময় রাজনৈতিক বিশ্লেষকরা আন্তর্জাতিক রাজনীতির যেই হস্তক্ষেপ বা ইঙ্গিত সেটা অনেক সময় ইন্টারপ্রেট করেন। আফসান চৌধুরী কি বলবেন? এবং সঙ্গে সঙ্গে অনেক জায়গায় পজিটিভ, কিছু কিছু নেগেটিভ জায়গা দেখেছি যে অনুমতি মিললেও একটু বাস টাস আসা, রাস্তায় বাধা, এই ধরনের ছোটোখাটো ঘটনা ঘটেছে। শাহজাহান খানের যে শ্রমিক সংগঠন, সেখানে তাদেরকে অনেককেই বাস চালাতে দেয়া হয় নাই, সেগুলো কিন্তু গণমাধ্যম প্রচার করেছে। কিন্তু আমরা এই হঠাৎ অনুমতি মেলা এবং হঠাৎ প্রাণ সঞ্চারে আমরা কোনো আন্তর্জাতিক রাজনীতির কোনো হস্তক্ষেপ বা অন্য কিছু আন্দাজ করছি কিনা বলবো। ধন্যবাদ। আমার মনে হয় যে রাজনীতি চালু হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং এটা আমাদের সাধুবাদ দেওয়া উচিত। আমরা তো গণমাধ্যম, আমরা চাই রাজনীতি হোক, তাতে আমাদেরই সুবিধা। কথা পুরনো কথা না বলে নতুন কথা বলা যায়। আমার মনে হয় এই আমার 43 বছর রিপোর্টিং হয়েছে, আমি মোটামুটি এইটা বলবো যে আওয়ামী লীগ অনেক ভালো কাজ করেছে। 10 বছরে আওয়ামী লীগ অনেক এগিয়েছে। বিএনপিও আগে যখন ক্ষমতায় ছিল বিএনপিও ভালো কাজ করেছে, বিএনপিও এগিয়েছে, গত 10 বছর সুযোগ পায়নি। বিএনপিরও অনেক দুর্বলতা আছে। 2014 আমি মনে করি না বিএনপির জন্য লাভ হয়েছে। আওয়ামী লীগেরও অনেক দুর্বলতা আছে। আওয়ামী লীগ যদি আরও সহজভাবে বিএনপিকে গ্রহণ করতো তাহলে লাভ হতো। তারা একে অন্যের সঙ্গে ঝগড়া করছে, আপনারা করবেন, জনগণকে ভোট দেওয়ার ব্যবস্থাটা করতেন যাতে জনগণ ভোট দিতে পারে, এবং জনগণের এটা অধিকার। তো অধিকারটাকে সম্পূর্ণ করার জন্য দুটো দলেরই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। এটা আওয়ামী লীগ আর বিএনপি ঝগড়ার বিষয় না, এটা হচ্ছে সাধারণ মানুষের দাবি, অধিকার। এবং এটা যদি না হয় তাহলে কোনো দলের দিকে তাকাবে না, তখন আপনাদেরই সমস্যা হবে সবচেয়ে বেশি। আর আমি তরুণদেরকে সাধুবাদ জানাই। তবে একটা, আমি তো মাস্টারিও করি, আমি আমার স্টুডেন্টদেরকে একটা এক্সারসাইজ দিই, তোমরা বলো তো উপনিবেশের কী সুবিধা ছিল। তখন ওরা বসে বসে এই উপনিবেশবাদ, ইংরেজের শাসনের ভালো দিকটা কী ছিল, ইংরেজ শাসনের খারাপ দিকটা কী ছিল। তা আমি বলবো বিএনপির যারা আছেন, আওয়ামী লীগ কী কী ভালো করেছে একটা তালিকা বানান, আর বিএনপি যারা আছেন তার আওয়ামী লীগের, আর আওয়ামী লীগের যারা আছেন বিএনপি ভালো কী করেছে তার তালিকা বানান। আমরা দেখবেন বিষয়টা আরও অনেক সহজ হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তরুণদের সঙ্গে আজকে নতুন চোখে পুরনো রাজনীতি কিছুটা শুনলাম, কিন্তু বেশিরভাগই তরুণ এবং নতুনত্ব ছিল, অন্তত নতুনরা যারা কথা বলেছেন। আর সবশেষে আফসান চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা অন্তত এই প্র্যাকটিসটা হয়তো শুরু করতে পারি। সেটা কি শুধু তরুণ রাজনীতিবিদেরা করবেন, নাকি যারা মাঠে যার যার দলকে বাংলাদেশের পক্ষে থাকতে চান তারা অন্তত একে অন্যের ভালো কাজগুলোর একটা তালিকা করবেন, তারপর নিজেরা গর্বিত হবেন। এই প্র্যাকটিসটা করলে বোধহয় অনেক রকমের অনেক সমস্যাই মিটে যায়। সেই রকম একটি প্রত্যাশা থাকলো আজকের এই অনুষ্ঠান থেকে। পলিটিক্স প্লাস শেষ করছি।